দেখা দরকার এই কারণে শেখ হাসিনা প্রসঙ্গে ভারত বিব্রত কিনা, ভারতের এই বিব্রত হওয়াটার প্রভাব কি হতে পারে সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার বক্তব্য শুনে মনে হতেই পারে যে তারা বেশ বিব্রত। আমি আসছি, নির্বাচন নিয়ে আগে কী বলেছেন সেটা বলি। তিনি অতীতের বিষয়গুলোর উল্লেখ করে বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। মানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, না আওয়ামী লীগ ছাড়া, ইভেন শুধু আওয়ামী লীগ ছাড়া বলাও ঠিক না, আওয়ামী লীগের মোটামুটি সেন্সিবল মানুষদেরকে আমি দেখেছি শেখ হাসিনার নির্বাচন চুরি করে ক্ষমতায় থাকা নিতে পারতো না। সুতরাং এই দেশের মানুষের ওইটাই সমস্যা। এবং উনি শুনেছেন, উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তার ল্যাঙ্গুয়েজটা আমরা খেয়াল করি, উনি এখন এটা রেকগনাইজ করেন না এই রকম ডিজাস্টারের পরও। এগুলোই সমস্যা। একটা ভবিষ্যৎ সম্পর্ক তৈরির জন্য আগে, যে কোনো রোগের চিকিৎসার জন্য আগে রোগটাকে স্বীকার করা দরকার। যে ভারত এটা এতদিন স্বীকার করেনি, ভারত যখন এখন এটাকে অন্তত এই রকম বাজেভাবে স্বীকৃতি না দিয়ে সরাসরি স্বীকৃতি দিত, তাহলে বুঝতাম যে ভারতের এই জায়গায় কিছুটা হলেও সদিচ্ছা আছে, হয়তো আছে কিছুটা, কিন্তু এটা আরও বেশি করে তারা প্রমাণ করতে পারতেন। তারপর বলছেন, আমরা বাংলাদেশে মঙ্গল কামনা করি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসাবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। এর পরের কথাটা খুবই ডিপ্লোম্যাটিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাও গুরুত্বপূর্ণ মনে হয়। আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন, যাই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গির হবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে। সো ভারত সরকারকে দেখে মনে হয় যে তারা নির্বাচন চাইছে। আমি এই কথাটা বহুবার বলেছি, কিন্তু আমাদের বলে যেতে হবে, কারণ এটা সবসময় সবার মাথায় থাকতে হবে। বর্তমান সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকার তারা হয়তো চাইছে, কারণ এই সরকারের সাথে তাদের সম্পর্ক খুবই তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর যে বিব্রতকর, ভারতের ক্ষুব্ধ, বিরক্ত যে পরিস্থিতিটা, সেটার মুখেই পড়েছে ডক্টর ইউনূস সরকার। এবং ডক্টর ইউনূস, আমি প্রায় বলি যে এই একটা জায়গায় একটা বেঞ্চমার্ক সেট করেছেন কিভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান কথা বলেন। তিনি মাথা উঁচু করে ভারতের সাথে সেই আলাপ করেছেন, সেটা ভারতের পছন্দ হয়নি। ফলে একটা নির্বাচিত সরকার আসলে তারা নতুন করে হয়তো চেষ্টা করতে পারবেন, ভারত সেটা দেখছে। যদিও আমি বলি এই কথাটা, ভারতকে আসলে তাকে রিয়েল অ্যালাইনমেন্ট করতে হবে বাংলাদেশের সাথে। যেভাবে বাংলাদেশকে দেখেছে, দেখতে চেয়েছে, বাংলাদেশের সরকারকে চালাতে চেয়েছে, সেটা আসলে বাংলাদেশের কোনো সরকার পারবে না, সেটা যে সরকারই হোক না কেন। আমি বলছি না ভারতের সাথে সকাল বিকাল শত্রুতা করতে হবে, না, এটা চাইও না আমরা। ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ, দুই দেশের স্বার্থেই প্রয়োজন, এটা ফ্যাক্ট, স্বার্থ খুব জরুরি। কিন্তু হাসিনার মতো স্লেভ ধোয়া দূরেই থাকুক, তার একটা ছোট ভগ্নাংশও কেউ যদি হতে চায়, এদেশের মানুষ তাকে ক্ষমতায় রাখবে না। সো ভারত যখন বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়, তাকে এটা মাথায় রাখতে হবেই। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো শেখ হাসিনা প্রসঙ্গে। এটা ইন্টারেস্টিং যে বলছি, এটা দেখে নিতে হবে, কন্টেন্ট আমি একটু পড়ি, তারপরও দেখে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনা যতদিন চান ভারতে থাকতে পারবেন কি না। এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা এটি একটা ভিন্ন বিষয়, তাই না? মানে উনি এক ধরনের বিব্রত হয়েছেন, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন, আমি শেষেও যোগ করে দিতে পারি। এরপর তিনি বলেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন, আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপরে ছিল, মানে ভারতের আশ্রয় নেওয়ার উপরে ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। তার মানে হচ্ছে তিনি এসছেন, সিদ্ধান্তটা তার হাতে, এটা উনি অন্তত মনে করছেন, বোঝাচ্ছেন। কিন্তু জয়শঙ্কর প্রশ্ন শোনা এবং জবাব দেওয়ার সময় ফাম্বল করছিলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। উনি প্রস্তুত ছিলেন না এবং এই প্রশ্ন ফেস করাটা ওনার খুব স্মার্ট হয়নি। ইজ এ ভেরি স্মার্ট গাই, আমরা তাকে অনেক সময় দেখি, এবং ভারতে অন্তত বা অন্যান্য অনেক জায়গায় তার জবাবের অন্তত খুবই প্রশংসা আছে। যদিও আমি পররাষ্ট্রনীতি ভারত যেটা নিচ্ছে, এটাকে আমি ভয়ঙ্কর রকম ফেইল্ড একটা পররাষ্ট্রনীতি বলে মনে করি। তার দায়িত্ব জয়শঙ্করকেও নিতে হবে, কিন্তু ওনার এই কথাবার্তা, জবাব, ইন্টারঅ্যাক্ট করার প্রশংসা আছে। উনি ডিপ্লোম্যাট ছিলেন এক সময়, তো সেটা একটা রিফ্লেকশন আছে। কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তার এই বিব্রত হওয়াটা বোঝা গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি, শেখ হাসিনার কনভিকশনের পর, শেখ হাসিনার কনভিকশন নিয়ে হালকা একটু সমালোচনা আছে, যে তার পক্ষের আইনজীবী যথেষ্ট সঠিকভাবে সিনসিয়ারলি ফাইট করেছেন কিনা, তার সে যোগ্যতা অভিজ্ঞতা ছিল কিনা, এসব সমালোচনার পরও তিনি কনভিক্টেড একজন আসামি।
একজন কনভিক্টেড আসামিকে ভারত আশ্রয় দিয়েছে। আমি প্রায় বলি যে বিচার প্রক্রিয়ার বহু আগেই একটা খুব বড় কাজ হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্ট দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে, ভারত চাইলেও ইন্টারন্যাশনালি বাংলাদেশকে আর খুব বেশি ঝামেলায় ফেলতে পারবে না, কারণ হলো ওই রিপোর্টটা আমাদের হাতে আছে। সো এরকম একজন মানুষকে তারা আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনা ক্রমাগত কথা বলে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন, বাংলাদেশে অস্থিরতা নৈরাজ্য তৈরির চেষ্টা করছেন। এই ধরনের প্রবণতা আছে। আমি এই ঘটনার পর শ্রীরাধা দত্তের রেফারেন্স দিয়ে বলেছিলাম, তিনি শেখ হাসিনা বাংলাদেশে সংঘাত উস্কে দিতে চাইছেন, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন, এটা প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন, এগুলো তিনি পর্যন্ত বলছেন এবং সেটার কিছু রিফ্লেকশন দেখা যায়। আমাদের মনে থাকার কথা, রায়কে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটেছে, কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে, মানুষ মারা গেছে, সেগুলোকে তিনি ইন্ডিকেট করছেন। সুতরাং ভারতের এটা একটা বিব্রতকর পরিস্থিতি আসলেই আছে। একটা আলাপ ছিল যে শেখ হাসিনা ভারতে আর থাকবেন না, বা ভারত চাইছে না ভারতে আর রাখতে। ভারতের ফেভারেবল কোনো ছোটোখাটো দেশ, অনেক বেশি দেশ আসলে তাকে আশ্রয় দেবে না। শেখ হাসিনা আগে চেয়েছিলেন ব্রিটেনে বা ইউরোপের কোনো দেশে যেতে। কোনো দেশ আসলে এই কাজটা করবে না, মধ্যপ্রাচ্যের কোনো দেশেরও করার কথা না। কারণ হচ্ছে বাংলাদেশে যে কাজ তিনি ঘটিয়ে গেছেন, তারপর বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক যারা চাইবে তাদের জন্য এই কাজটা সহজ হবে না। যদিও এই টেসাকারের পরও কেউ বেন আলী তিউনিসিয়া, তাকে সৌদি আরব আশ্রয় দিয়েছিল। তিনিও দেশে শেখ হাসিনার স্কেলে না হলেও মোটামুটি একটা ম্যাসাকার ঘটিয়ে গিয়েছিলেন। তো শেখ হাসিনার ক্ষেত্রে অন্য দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইউএইর কথা শোনা গিয়েছিল, তারাও ডিসঅ্যাগ্রি করছে এবং করারই কথা, এবং আমরা এই জায়গায় শোরগোল অব্যাহত রাখবো। সুতরাং যে দেশগুলো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক রাখা প্রয়োজন মনে করবে, যাদের সাথে বাংলাদেশের বিজনেস বা অন্যান্য কারণে নানা বাইল্যাটারাল সম্পর্ক আছে, সেই দেশগুলো কোনোটাই যাতে শেখ হাসিনাকে আশ্রয় না দেয়, সেই শোরগোল মানে তারা অনুমানই করে, আর আমরা শোরগোল তো চালাবোই। সেই কারণে এমন কোনো দেশ, নানান দেশের নামটা আসছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি ধারণা করি যে ভারত সম্ভবত শেখ হাসিনাকে ভারতে আর থাকতে এনকারেজ করবে না। শেখ হাসিনার ইচ্ছার কথা বলা হচ্ছে, কিন্তু তারা ইনফর্মালি শেখ হাসিনাকে সম্ভবত ভারত ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার কথাই বলবে। এবং এটা শুধুমাত্র এই সরকার বলে না, ভবিষ্যতের কোনো সরকারের সাথেও যদি ভারতকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হয়, তার রিস্কটা এই জায়গায়। সেটা হচ্ছে শেখ হাসিনা তো ওই সরকারের বিরুদ্ধেও কথা বলবে। একটা কমন পারসেপশন হচ্ছে নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা খুব সম্ভাবনা আছে যে শেখ হাসিনা ওখানে বসে বিএনপির বিরুদ্ধে আজে বাজে কথা বলবে, হুমকি ধামকি দেবে। এগুলো তো তার প্রবণতা, এটা তিনি করেন। আইদার ভারতকে তখন অন্তত এগুলো বন্ধ করতে হবে। এখন ভারত বন্ধ করতে চাইছে বলে মনে হয় না। ইউনূস সরকারকে একটু উস্কাচ্ছে, এটা তাদের ভালোই লাগছে, কিন্তু ওই সরকারের সময় এটা বন্ধ করতে পারতে হবে। বা বিএনপি সরকার যদি টাফ হয় এবং সরকারের উপর চাপ থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, ভারতের ওপরে চাপ তৈরি করার, সেটা যদি করতে হয়, তাহলে ভারত যদি বিএনপি সরকারের সাথে মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ চায়, আমি রিসেন্ট সময়ে বলেছি বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় মোদি যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টে এটা স্পষ্ট যে তারা চাইবে সামনে সম্পর্কটাকে ভালোর দিকে নেয়। এটা শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্কে প্রশ্ন নয়, এটা স্ট্র্যাটেজিক ইস্যুও আছে। ভারত যত নিজকে সরিয়ে রাখবে, সেখানে চায়না ঢুকবে, পাকিস্তান ঢুকবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, এটাই ঘটে। তো ভারত সেই কারণে সম্ভবত শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাইবে না। জামায়াত নেতা জনাব শাহজাহান চৌধুরীর সেই বক্তব্য, আমরা ফান করে বলেন ঐতিহাসিক বক্তব্য, এটা একটা ঐতিহাসিক বক্তব্যই হয়েছে। সেটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে, এখনও এটার জের চলছে। আমি গতকাল টকশোতে গিয়েও দেখলাম যে এই ইস্যুটা আসছে, এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা নিয়ে পরে আমি এটা নিয়ে ইনস্ট্যান্টলি একটা ভিডিও করেছিলাম। এরপর যা যা হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই, আর একটা মূল ইস্যুতে ফোকাস করতে চাইবো। সেটা হচ্ছে নির্বাচনকে নিজের পক্ষে আনার জন্য কারচুপি করতে জামায়াতকে প্রশাসন এবং পুলিশ কবজা করার চেষ্টা করছে। এই ধরনের একটা আলাপ, এই ধরনের একটা অভিযোগ বেশ কিছুদিন থেকে আছে। আমি সেটা নিয়েই আসলে মূলত কথা বলতে চাই। তার আগে একটু দেখি যে জামায়াত ব্যাপারটাকে কিভাবে ডিল করছে। আমি বাংলা ট্রিবিউনে দেখলাম জামায়াতের এই নেতা শাহজাহান চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন। মানে ব্যাখ্যাগুলো মানে প্রায় এটা উনি বলে না, অন্যান্য রাজনৈতিক দলেরও যখন কেউ উল্টোপাল্টা কিছু করে যে ব্যাখ্যা দেয়, মনে হয় যে আমরা খুবই স্টুপিড, আমরা কিছু বুঝি টুঝি না। যাই হোক, শাহজাহান চৌধুরী বলছেন, দলীয় সম্মেলনে আমি যে বক্তব্য রেখেছি তার মূল কথা হলো প্রশাসন দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে। বর্তমান সরকারের অধীনে দেশের স্বার্থে পুলিশ ও প্রশাসনকে কাজ করতে হবে, আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। কিন্তু যারা আমার খণ্ডিত বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন, তারা মূলত ফ্যাসিস্টদেরই সহযোগিতা করছেন এবং মূলত ফ্যাসিস্টদেরই সহযোগিতা করছেন, উস্কানি দিচ্ছেন। আমার পুরো বক্তব্য শুনলে যে কেউ বুঝতে পারবে না আমি পুলিশ প্রশাসনকে দেশপ্রেমিক হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার জন্যই কথাগুলো বলেছি। মানে
ফ্যাসিস্ট নিয়ে আসলে আসলে জিনিসটা ধামাচাপা দেওয়া যায়। সুতরাং জামাতের সমালোচনা করলে ফ্যাসিস্টের সমালোচনা, জামাতের সমালোচনা করে ইসলামেরও সমালোচনা, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এটা বহুবার খেয়েছি। জামাতের তৃতীয় শ্রেণীর এই কৌশলগুলো কতটা কাজ করে তাদের একটু ভেবে দেখা দরকার। তিনি এরপর বলেন যে ভারত অনেক রকম চেষ্টা করছে, তারা বস্তা বস্তা টাকা অস্ত্র ঢোকাবে, লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রশাসন ভালো মতো কাজ করতে হবে। আমরা বলতে এখানে জনগণের কথা বলছেন, তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, এই হলো তার ব্যাখ্যা। এটা নিয়ে একটু দেরিতে হলেও গতকাল আমি দেখেছি যে পুলিশের বিশেষ ক্যাডার পুলিশদের সংগঠন তারা এটার প্রতিবাদ জানিয়েছেন। এটা আরও আগেই তাদের এই প্রতিবাদ জানানো দরকার। আর এখনও নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের আলাপ হয়নি, এবং এখনও কেউ একজন ফর্মালি তিনি নির্বাচন করছেন সেটাও অফিসিয়ালি হয়নি, এটা তো অফিসিয়ালি পরে হয়। ফলে নির্বাচন কমিশনের সেই অর্থে অতটা এখতিয়ার নেই, কিন্তু একটা সফট ধরনের হলেও বিবৃতি নির্বাচন কমিশন দিতে পারত, কারণ এই আলাপগুলো যখন হয় এগুলো নির্বাচনের ব্যাপারে মানুষের নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই ব্যাপারে শঙ্কা তৈরি করে, এটা ফর শিওর। জামাতে ইসলামীকে আমরা দেখেছি এটাকে খুবই ধরি মাছ না ছুঁই পানি টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। উনি বলেছেন যে এটা তার ব্যক্তিগত মন্তব্য, এটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন, তারা ভেতরে এটা নিয়ে তারা তাদের মতো করে জিনিসগুলো ডিল করার চেষ্টা করছেন। এই ধরনের কিছু কথাবার্তা খুবই দুর্বল ধরনের মন্তব্য। যে ঘটনা জনাব শাহজাহান ঘটিয়েছেন, আমি মনে করি এটা জন্য তাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। বহিষ্কার করে তার এমপি ইলেকশন করা তো দূরেই থাকুক, তাকে বহিষ্কারই করে দেওয়া দরকার ছিল। নিদেন পক্ষে তার এমপি ইলেকশনের জন্য যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন উইথড্র করা দরকার ছিল। যদি আমি জানি না, অনেকেই বলেন যারা জামাত সম্পর্কে জানেন তিনি অতি ক্ষমতাশালী নেতা, তাকে বাদ দেয়া জামাতের জন্য প্রায় অসম্ভবের মতো। যাই হোক, আমি সেই তর্ক বিতর্কে এখন ঢুকছি না, জামাত বুঝবে সে কী করবে। কিন্তু এটাকে সফট ধরনের কথা বলে খুব বেশি গায়ে না নিয়ে জামাত সম্ভবত তার অজান্তেই আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে যে জামাত এই নির্বাচনে প্রশাসনকেও তার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করবে। প্রশাসনে এনসিপির লোকজন নেই, এনসিপিকে সমর্থন করে, অনেকে স্বার্থের জন্য এনসিপির সাথে যাবে, কোনো সন্দেহ নেই। নানা রকম স্বার্থবাজ লোকজন ঢুকবে, এনসিপি সেরকম কিছু লোকজন পাবে, উইচ ইজ ন্যাচারাল, সেটা একটা দিক। কিন্তু প্রশাসনে আসলে মূলত তিন মতাদর্শের বা তিন দলের সমর্থক লোকজন পাওয়া যাবে, বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী। এখন যেটা দাঁড়ালো, পুলিশ প্রশাসন নিয়ে তো আলাপটা মূলত হয়েছে, সেই পুলিশ প্রশাসনে জামাতিকরণ হচ্ছে কিনা সেটা নিয়ে আমার ছোট্ট একটা ক্লু আপনাদের আমি দিতে পারি। এটা শোনা যায় না আশপাশে, কিন্তু আমি সাধারণত শোনা কথা অতটা ওভাবে বলি না, কিন্তু একটা ক্লু, একটা তথ্যের ভিত্তিতে। কিছুদিন আগে তিনটা দলই, বিএনপি, জামাত এবং এনসিপি, সরকারের কাছে তাদের অপছন্দের উপদেষ্টাদের তালিকা দিয়ে এসেছিল এবং সেটার পরিবর্তন চেয়েছিল। সরকারের উপদেষ্টা যারা ফজলুল কবির খান একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি তিন দলেরই কারা কারা কাকে কাকে চায় না সেটার যে তালিকা আছে সেটা ফটো কার্ড শেয়ার করে তিনি মন্তব্য করেছেন, কারণ বিএনপি তালিকায় তার নাম ছিল বলে তিনি বলছেন। এখন তার তথ্য যদি সঠিক হয়, আমি জানি না সঠিক কিনা, সঠিক হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, সেখানে বিএনপির তালিকাতে আরেকজন ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার, তিনি ওর তালিকার মধ্যে আছেন, জনাব খোদা বক্স। এখন বিএনপি যদি সত্যি তার ব্যাপারে অভিযোগ জানিয়ে থাকে, তার মানে পুলিশের যে রদবদল বা পরিবর্তন আছে সেটার ক্ষেত্রে তিনি ম্যানিপুলেট করছেন, এবং বিএনপি তাদের ব্যাপারেই এই অভিযোগ জানাবে, তার কম্পিটিটরকে যিনি অন্যায়ভাবে ফেভার করবেন। তার মানে জনাব খোদা বক্স কি জামায়াতে ইসলামীর প্রতি ফেভার করছেন? এই প্রশ্ন আসবে। সুতরাং আমরা এটাকে রিলেট করতে পারি। সো প্রশাসনে বা পুলিশে অলরেডি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এটা জরুরি ভিত্তিতে খেয়াল করা দরকার। এটা পুলিশ গেল, প্রশাসনে একই পরিস্থিতি, জামাত প্রচুর তাদের মতো করে তাদের লোকজনকে পদায়নের চেষ্টা করছে, এটা শোনা যায়। বিএনপিও করছে না তা না, বিএনপিও চেষ্টা করছে। কিন্তু আমার কাছে আরেকটা অ্যালার্মিং জায়গা মনে হয় বাংলাদেশের আগামী নির্বাচনের ক্ষেত্রে, আমরা যত যাই বলি না কেন যারা জামায়াত বা বিএনপির সাথে অ্যালাইনড, এদের বড় অংশের আসলে নিয়োগ হয়েছে এখন যারা নির্বাচনে খুবই ক্রুশিয়াল কিছু পজিশন, ডিসি যারা রিটার্নিং অফিসার হবেন, এসপিরা, ইউএনওরা যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, ইউএনওরা তো বটেই, ডিসিএসপিরাও প্রায় সবাই শেখ হাসিনার এই আমলে
তারা চাকরিতে ঢুকেছেন, কেউ কেউ সামান্য একটু আগে হলো পুরো ক্যারিয়ারটা তাদের শেখ হাসিনার সময়ে হয়েছে। সো প্রচুর আওয়ামী লীগার আছে যারা এখন অনেকেই বিএনপি সাজার চেষ্টা করছেন হয়তো। এখন আওয়ামী লীগের সমর্থক যে কর্মীরা আছেন, যে অফিসাররা আছেন, তারা আসলে কোন পক্ষে কাজ করতে পারেন? আমরা এই আলাপটা করার চেষ্টা করছি, অনেক দিন থেকে বলছি। আমি মনে করি শেষ পর্যন্ত সাধারণ কিছু ভোটার, খুবই লিবারেল ভোটাররা বিএনপিকে ভোট দিতেই পারে, দেওয়ার চেষ্টাই করবে। তারা কখনোই জামাতকে ভোট দেবে না, এমনকি শেখ হাসিনা বললেও। কিন্তু মেজরিটি যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ডিসাইড করে জামাতকে ভোট দেওয়া হোক, তাহলে তারা সেটা করবেন না, কোনো রকম কোনো সন্দেহ নেই। কারণ বিএনপি শক্তিশালী হয়ে থাকুক সেটা আওয়ামী লীগ চাইবে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে, যদি তারা জাতীয় পার্টির মধ্যে ঢুকে নির্বাচন করতে না পারে বা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে খুব সুবিধা করতে না পারে, তাহলে তাদের ভোট তারা জামাতে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আমি বহুবার বলেছি, মানে পশ্চিমবঙ্গে সিপিআইএম মানে পুরো বামরা ডান বিজেপিকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর জন্য। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটার আগে ঠিকই ছিল তার ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কংগ্রেস বলে যে দলটাকে চিনি, কংগ্রেস এবং বাম দল যে পরিমাণ ভোট হারিয়েছে, ঠিক সেই পরিমাণ ভোটের পার্সেন্টেজের কথা বলছি বিজেপি পেয়েছে। সুতরাং বাংলাদেশে এটা খুবই সম্ভব। অনেকে বলে আওয়ামী লীগ কি জামাতকে ভোট দেবে? উত্তর হচ্ছে খুবই সম্ভব। যদি সেই ধরনের একটা সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের প্রশাসন পুরোটা জামাতের পক্ষে গিয়ে দাঁড়াবে, এই সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। ফলে মাঠ প্রশাসন, সেটা মানে ডিসি মানে প্রশাসনের লোকজন যারা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, এবং আইনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ এসপিরা আওয়ামীপন্থী এবং জামাতপন্থী সবাই একাকার হয়ে জামাতের পক্ষে কাজ করার চেষ্টা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। এটা সন্দেহটা মাথায় রাখা। সরকারের উচিত হবে জনাব শাহজাহান চৌধুরীর যে বক্তব্য, সেই ব্যাপারে তারা আর কোথায় কোথায় এই ধরনের কাজ করছেন, আমি খুবই মনে করি যে এটা বেরিয়ে গেছে। এটা তার ভেতরের কথা, তার ব্যক্তিগত ব্যাপার, ব্যাখ্যা দিতে পারবেন, এগুলো ফালতু ব্যাপার। তাদের এটা একেবারে কেন্দ্রীয় একটা কর্মকৌশল এই নির্বাচনের জন্য, এতে কোনো রকম কোনো দ্বিধা আমি করি না। মানে একটা দল তার সমর্থক কোনো তার সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, এই ধরনের কোনো কর্মকর্তাকে যদি এই উদ্দেশ্যে রাখতে চাইতেন যে আমার প্রতি সে নেগেটিভ আচরণ করবে না, এটুকু নিশ্চিত করার জন্য, তাহলে কথা ছিল। কিন্তু জনাব শাহজাহান চৌধুরীর কথা হচ্ছে উঠবে বসবে, গ্রেফতার করবে, মামলা দেবে, মানে সব কিছু তার কথাই হতে হবে। গ্রেফতার আগে, মামলা পরে, এই সব কিছু। স্কুলগুলো টিচারদেরকে তাদের কথা বলতে হবে। এখানে কিন্তু গায়ের জোরের কথা আছে এবং তাকে স্বার্থে ব্যবহার করার কথা আছে। এটাই অ্যালার্মিং। সরকারের উচিত হবে এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে চিন্তা করা, পদক্ষেপ নেওয়া। এই নির্বাচনটা এই ধরনের কোনো না কোনোভাবে কারসাজির শিকার, সেটা যেদিক থেকেই হোক না কেন, যদি হয়ে যায় বড় স্কেলে অনেকগুলো সিটে, আমাদের ভবিষ্যৎ খুব ডিজাস্টারাস পরিস্থিতিতে পড়বে, কোনো সন্দেহ নেই।